আহি ঠোঁট চেপে কাঁদতে লাগলো। রাত হাতের ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আহি নাসূচক মাথা নেড়ে সালমা ফাউজিয়াকে বলল, ততদিনে আমি খান সাহেবের রক্ষিতা হওয়া থেকে বাঁচি কিনা দেখো। আহির কথায় সালমা ফাউজিয়া চুপ হয়ে গেলেন, আর রাদের বুকটা ধক করে উঠল। আফিফের মোটর সাইকেল থামলো ক্যাম্পাসের গেটের সামনে। আজ থেকে মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনই পদ্ম নিচু হাতে আফিফের ব্যাগ গুছিয়ে দিয়েছে, এমনকি লাঞ্চ বক্সও হাতে ধরিয়ে দিয়েছে। আফিফ মোটর সাইকেল থেকে নেমে হাতলে ঝুলিয়ে রাখা লাঞ্চ বক্সটির দিকে তাকিয়ে মুচকি হাসল। বক্সটি হাতে নিয়ে ক্যাম্পাসের গেটে পা বাড়াতে যাবে তখনই দেখলো ক্যাম্পাসের পার্কিং লটে আহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়ানো এক মধ্যবয়সী যুবতী নারী। আফিফ চোখ সরিয়ে সামনে পা বাড়াতে যাবে তখনই আবার তার চোখ আটকালো সেই স্থানে। মধ্যবয়সী সেই যুবতী নারীটি আহির বাহু চেপে ধরে রেখেছে। আহি চোখ মুখ কুচকালো। সে যুবতী নারীটির কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। আফিফ আহির দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। কোনো এক অজানা কারণে তার আহির কাছে যাওয়ার সাহস হচ্ছে না। আফিফের দ্বিধা দ্বন্দ্বের মাঝখানে সেই যুবতী নারীটি আহির হাত ধরে তাকে টেনে গাড়িতে উঠাতে যাবে তখনই আফিফ আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। সে দ্রুত পায়ে হেঁটে সেই গাড়িটির সামনে এসে দাঁড়ালো। এদিকে কারো উপস্থিতি পেয়ে মিসেস লাবণী ভ্রুকুচকে সেদিকে তাকালো। আহি আফিফকে দেখে লাবণীর হাত ফসকে বেরিয়ে এলো। লাবণী আফিফকে উদ্দেশ্য করে বলল, হু আর ইউ? আফিফ ভদ্র ভাষায় বলল, আপনি ওর সাথে জোরাজুরি করছিলেন কেন? তো তোমার কি সমস্যা? আমি কিন্তু পুলিশে কল করব। আহি আফিফের কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকালো। লাবণী আফিফের কথায় অট্ট হাসি হাসলো। আফিফ প্রকুচকে লাবণীর দিকে তাকিয়ে আছে। লাবণী হাসি থামিয়ে আহিকে উদ্দেশ্য করে বলল, কে এই ছেলে? তোমার জন্য নিজের প্রাণের মায়া ত্যাগ করছে? আহি ভীত চোখে আফিফের দিকে তাকালো। লাবণী যদি জেনে যায় তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি আর কেউ নয় আফিফ, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। আহি নিজেকে শান্ত করে প্রতি উত্তরে বলল, ও আমার ক্লাসমেট, আমাদের মাত্রই পরিচয় হয়েছে। আফিফ আহির দিকে ভ্রুকুচকে তাকালো। এবার লাবণী আফিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ও তাই হয়তো এতটা সাহস দেখাচ্ছে। লাবণী আফিফের সামনেই আহির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, মিস্টার নিউ ক্লাসমেট, আমি আহির মা, মিসেস লাবণী রিজওয়ান কবির। আমি আমার মেয়ের সাথে যা ইচ্ছে তাই করব। আশা করি তুমি তোমার এই হুমকি দ্বিতীয়বারে আমাকে দেওয়ার সাহস দেখাবে না, নয়তো তোমারই ঝামেলা হবে। আহি শুকনো মুখে বলল, হ্যাঁ, ও জানে না আপনি কে, পরের বার আর এমন করবে না। আহি এবার আফিফের দিকে তাকিয়ে বলল, তুমি যাও এখান থেকে। আফিফ স্তব্ধ হয়ে আহির দিকে তাকিয়ে আছে। সব কিছুই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আফিফকে দাঁড়িয়ে থাকতে দেখে আহি ইশারায় তাকে চলে যেতে বলল, কিন্তু সে এক বিন্দুও নড়ল না। আহির অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়েই রইল। মিসেস লাবণী আহিকে গাড়িতে উঠতে বললেন। আহি শুকনো মুখে গাড়িতে উঠতে যাবে তখনই আফিফ তার হাত ধরে তাকে নিচের দিকে টেনে আনলো। লাবণী আফিফের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আফিফ শান্ত কণ্ঠে বলল, মাস্টার্সের প্রথম ক্লাস শেষে না হয় আহি বাসায় চলে আসবে। জোর করে আপনি ওকে কোথাও নিয়ে যেতে পারবেন না। হয়তো আপনি তার মা, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে জোরাজুরি করার কোনো অধিকার আপনার নেই। আহি আফিফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আহির এই মুহূর্তে ইচ্ছে করছে আফিফের মুখে স্কচ টেপ লাগিয়ে দিতে। ছেলেটা হয়তো জানেই না সে কার সাথে বাড়াবাড়ি করছে। এদিকে লাবণী আহির দিকে ভ্রুকুচকে তাকালো। আহি লাবণীকে চাপা স্বরে বলল, আপনি যে কতটা নোংরা মানসিকতার মানুষ সেটা দয়া করে বাইরের মানুষকে জানাবেন না। ভদ্রভাবে আমাকে ছেড়ে দিন। আমি তাজওয়ারের সাথে কোথাও যাচ্ছি না, আর আজ আমার প্রথম ক্লাস, তাই আমাকে জোর করবেন না। লাবণী দাঁতে দাঁত চেপে বলল, তাজওয়ার তোমার অপেক্ষায় আছে। থাকুক। ভুলে যেও না তুমি তোমার বাবার ইনভেস্টমেন্ট।
আমি কোনো পণ্য নই। আর আমি তাজওয়ারের সাথে কোথাও যাচ্ছি না। আর যদি ইচ্ছে করে তাহলে সে ঘুরুক তার নষ্ট বন্ধুদের নিয়ে। আমি ওখানে গিয়ে আমার নিজের সম্মান নষ্ট করতে পারবো না। আর এখনও আমাদের বিয়ে হয়নি, তাহলে আমি কেন তার সাথে নাইট ট্যুরে যাব যেখানে তার বন্ধুও যাচ্ছে? দেখো আহি, তাজওয়ার তোমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। সে আমাকে যদি আজ সকালে জানাতো তাহলে তোমাকে আমি বাসা থেকে বের হতে দিতাম না। এখন যেহেতু দেরি করে জানিয়েছে তাহলে তো হয়েই গেল। তাকে জানিয়ে দিন, আমি তার জন্য সব কাজ ফেলে বসে নিই। আহি এবার আফিফের সামনে এসে বলল। ক্লাসে যাওয়া যাক। আফিফ আর আহি একসাথে ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকলো। আহি পেছন ফিরে এক নজর লাবণীর গাড়ির দিকে তাকালো। সবেমাত্র পার্কিং লট থেকে বেরিয়ে গেল গাড়িটিকে চলে যেতে দেখেই আহি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সে আফিফের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল। ধন্যবাদ এবং দুঃখিত। আফিফ ভ্রু কুঁচকে বলল। দুঃখিত বলার কারণ? একটু ইনফর্মাল ভাবে কথা বলেছি। মিসেস লাবণী জানেন না আপনি পদ্মের হাজবেন্ড। জানলে কোনো সমস্যা? আহি ঠোঁটে শুকনো হাসি ফুটিয়ে বলল। না জানাই ভালো। জীবনের সম্পর্কের দৈর্ঘ্য যত ছোট আমার জন্য ততই ভালো। এদিকে রাত ক্যাম্পাসের মাঠের এক কোণে দাঁড়িয়ে ছিল। আফিফ আর আহিকে একসাথে দেখে সে রীতিমতো অবাক। আহি রাতকে দেখে দৌড়ে তার কাছে চলে গেল, আর আফিফ সেকেন্ড খানিক তাদের দিকে তাকিয়ে ক্লাসে চলে গেল। বুকে হাত গুজে আহির দিকে তাকিয়ে আছে রাত। আহি বলল। এভাবে কি দেখছিস? তুই আজ মিস্টার আফিফ রাফাতের সাথে? বলিস না রে, মিসেস লাবণীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আহি, আমি তোকে যেটা জিজ্ঞেস করেছি আগে সেটার উত্তর দে। আমাকে বলার সময়টা তো দে। বল। সকালে ড্রাইভার আঙ্কেল আমাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। তারপর আমি ক্যাম্পাসে ঢুকতে যাব, অমনি মিসেস লাবণী উড়ে এসে বসলো আমার কাঁধে। আমি বাসা থেকে বের হওয়ার পরেই নাকি ওইখানের বাচ্চা খান তাকে কল দিয়ে বলেছে তারা বন্ধুরা মিলে নাইট ট্যুরে যাচ্ছে। 2 দিন 2 রাত কক্সবাজার থাকবে। আর মিসেস লাবণী তাই আমাকে জোর করছিল নিয়ে যাওয়ার জন্য। তাজওয়ার খান নাকি আমার জন্য এয়ারপোর্টে বসে আছে। আমি তো সেই বদমাশ খানের সাথে কখনোই নাইট ট্যুরে যাব না। তুই তো জানিসই ওর বন্ধুগুলো একটার চেয়ে একটা অসভ্য। আমি তো কোনোভাবেই যাব না। কিন্তু মিসেস লাবণী তো আমাকে জোর করে ব্ল্যাকমেল করে গাড়িতে উঠাচ্ছিলেন। তখনই উদয় ঘটল বিশিষ্ট মানব সেবক আফিফ রাফাতের। সে তো আর জানে না কার সাথে তর্কে যাচ্ছিল। আমি কোনোভাবে তাদের কথা কাটিয়ে বেঁচে ফিরেছি, সাথে তাকেও উদ্ধার করে এনেছি। রাত মুখ পাকিয়ে বলল। বিশিষ্ট মানব সেবক? বাহ বাহ, চমৎকার। তুই রেগে যাচ্ছিস কেন? ওই তেলাপোকাটাকে দেখলেই আমার রাগ ওঠে। আর আওয়াজ আর তাজওয়ার খানকে দেখলে বেশি ভালো লাগে, তাই না? ওটাকে দেখলে তো গা জ্বলে যায় আমার। আমি যদি অনেক টাকার মালিক হতাম, অথবা আমি যদি প্রধানমন্ত্রীর ছেলে হতাম, ওই বেটাকে এমন তুলাধুনা দিতাম জন্মেও তোর দিকে তাকানোর সাহস পেত না। আহি রাতের পিঠে চাপড় মেরে বলল। ইস, তুই প্রধানমন্ত্রীর ছেলে হলে তোর ভাবসাব এমন হতো জন্মেও আমার দিকে তাকাতি না। আর ইউনিভার্সিটি আর সেই সোসাইটির স্কুলে তোকে পড়তেও হতো না, তখন আর আমাদেরও পরিচয় হতো না। রাত আহির হাত ধরে বলল। তোর সাথে পরিচয় না হলে আমি আমার জীবনের সবচেয়ে চমৎকার মানুষটাকে দেখতে পেতাম না। আচ্ছা তাই? এখন বল তোর স্ট্যান্টম্যান কোথায়? তোর বান্ধবীকে দেখে সাথে সাথে সুরসুর করে তার পিছু পিছু চলে গেল। কি ব্যাপার? ওর মতি গতি তো সুবিধার ঠেকছে না। সেদিন বাসেও পুষ্পের পাশে বসে পড়লো। প্রেমে পড়েছে হয়তো। ভালোই তো, তবে পুষ্প কিন্তু খুব কঠিন, এত সহজে ওকে পটাতে পারবে না। করুক যা করার, একটা প্রেমও তো বেচারার সফল হয়নি, এখন তো সরাসরি বিয়ে করবে। দেখা যাক শেষমেশ কি জুটে ওর কপালে। আচ্ছা আমি ক্লাসে যাই, ক্লাস শেষে আবার দেখা হবে। তোকে কিন্তু আজ সারাদিন আমাকেই সময় দিতে হবে। বাসায় দেরিতে ফিরলে জালে আটকে পড়ার আশঙ্কা কম থাকবে। সেই বর্ষার দিনগুলো আবার ফিরে এলো বিনা নিমন্ত্রণে। আহি বন্ধ জানালার কাচের উপর হাত রেখে বিছানায় বসে আছে।
কাজ পেয়ে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আহি সেই ফোঁটাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনই এক বর্ষার দিনে তার আফিফের সাথে প্রথম দেখা হয়েছিল, আর এমন দিনেই আহি তাকে হারিয়েও ফেলেছিল। তাই মেঘেদের বর্ষণে আহিও কাঁদে, ভীষণ কাঁদে। বাদামি ডায়েরির পাতা উল্টে আফিফকে স্মরণ করছে আহি। কিছু বছর আগে বৃষ্টির দিকে তাকিয়ে সে আফিফকে অনুরোধ করে ডায়েরিতে লিখেছিল, প্রিয়, বৃষ্টিস্নাত ফুল দেখেছো কখনো? ভীষণ স্নিগ্ধ লাগে দেখতে, তাই না? আজ না হয় আমার দিকেই তাকিয়ে দেখো। তোমার জন্য হলুদ শাড়ি পরে অলকানন্দা সেজে দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে। বৃষ্টিতে ভেজা আমাকে দেখে তোমার নিশ্চয়ই অলকানন্দার কথাই মনে পড়বে, আর তুমি নিশ্চিত আমার প্রেমে পড়বে। যেদিন তুমি আমার প্রেমে পড়বে সেদিন থেকে আমিই হব তোমার অলকানন্দা। আর এরপর যখন বৃষ্টি নামবে তুমি আমার হাত ধরে বৃষ্টি বিলাস করবে, করবে না বলো? আহি ডায়েরিটা বন্ধ করলো, বালিশের নিচে রেখে হাত দিয়ে মুখ চেপে ধরলো। কান্না পাচ্ছে আহির। আফিফ কি করছে আজ? পদ্ম ফুলের সাথে বৃষ্টি দেখছে নিশ্চয়ই। হয়তো খুব সুন্দর মুহূর্ত সৃষ্টি হচ্ছে তাদের। এসব ভাবতে চাচ্ছে না আহির। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। যতবারই তার মনে পড়ে আফিফ তার কখনোই তার হবে না, ঠিক ততবার তার মনটা অস্থির হয়ে ওঠে। বালিশে মুখ গুজলো আহি, শব্দ করেই কাঁদলো কিছুক্ষণ। মনিয়া খালা দরজায় কড়া নাড়লেন। আহির সাথে সাথেই চুপ হয়ে গেল। বালিশ থেকে মুখ তুলে চোখ মুছলো, এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে বলল, খালা, কেন ডাকছো? ছোট মা, ভার্সিটি যাইবা না? যাবো খালা। আহি উঠে হাত মুখ ধুয়ে আলমারি খুলল। ইচ্ছে করছে আজ অলকানন্দা সাজতে। যা ভাবা তাই। আলমারি ঘেটে হলুদ টপস বের করলো। কালো জিন্স আর ওড়নার সাথে মোটামুটি ভালোই মানিয়েছে আহিকে। বৃষ্টির দিনে সাজগোজ খুবই বেমানান। আহি শুধু কপালে কালো টিপ পরলো, চুলগুলো এলোমেলো ভাবে খোপা করলো। বারান্দার দরজা খুলে একটা অলকানন্দা ফুল ছিঁড়ে খোপায় গুছলো। নিজেকে আয়নায় দেখতে লাগলো আহি। তার ঠোঁটে মলিন হাসি, চোখ দুটি লাল হয়ে আছে। আহি বুকে হাত রেখে বলল, তোমার জন্য সাজতে চেয়েছিলাম, তুমি তো আমার হলেই না প্রিয়। আমি তোমাকে এভাবে চাইনি, আমার একার অধিকার চেয়েছি। তুমি কেন আমাকে ভালোবাসলে না প্রিয়? তুমি কেন আমাকে ভালোবাসলে না প্রিয়? আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে। অনেক বছর পর আবার সেই বর্ষা এলো, যেই বর্ষায় তুমি আমার মুখোমুখি। তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস হবে না আমার। তুমি হয়তো জানো না, যেদিন বৃষ্টি নামে আমি সেদিন নিজেকে শান্ত রাখতে পারি না। এই 2 সপ্তাহে তোমার কাছ থেকে নিজেকে কতবার আড়াল করে রেখেছি। তোমাকে দেখেও দেখিনি, তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি। একটা বছর আমি এভাবে তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবো না আফিফ। একদিন যদি তুমি বুঝে ফেলো আমার এই চোখ দুটি এখনো তোমার স্মৃতিতে অশ্রুসিক্ত হয়ে ওঠে, তখন আমি অনেক দুর্বল হয়ে পড়ব। আর যাই হোক, তোমার সামনে দুর্বল হতে চাই না। তোমাকে ভালোবেসে আমি পরিপূর্ণ হয়েছি, তোমাকে অনুভব করেই আমি ভালো আছি। শুধু এতটুকুই অভিযোগ, কেন বারবার আমার সামনে এসে দাঁড়াও? আমার অনুভূতি আমার একার থাকুক। তুমি তো আমার জীবনের একটা অংশ, যেখানে তোমার স্মৃতিগুলোই শুধু জীবিত, কিন্তু তুমি কোথাও নেই। তোমাকে দেখার জন্য চারু শিল্পে কত বাহানা দিয়ে চলে যেতাম। ঝড় ঝঞ্ঝা কিছুই আমার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু আজ আমি মন থেকে চাই এই মুহূর্তগুলো শীঘ্রই কেটে যাক। তোমার মুখোমুখি হওয়ার এই কাল নিমিষে হারিয়ে যাক। তোমাকে আর দেখতে চাই না, কারণ ভয় হয় আমার যদি নিজেকে ধরে রাখতে না পারি, তখন আমার গোছানো ভালোবাসা সবার কাছে পরিহাসের বিষয় হবে। আমি জানি আমার ভালোবাসা কতটা গোছানো। আমি কাউকে সুযোগ দিব না আমার ভালোবাসায় প্রশ্নবিদ্ধ করার। আহি আজ আর ক্যাম্পাসে গেল না, ওভাবেই ছাদে চলে গেল। বৃষ্টিতে ভিজলো। ছাদের মেঝেতে শুয়ে মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে আহির মুখে। কপালের টিপটা খুলে পড়ে গেছে। আহির অস্ত্র লুকিয়ে গেছে বৃষ্টি কণাদের ভিড়ে। চোখ বন্ধ করলো আহি। অনেকক্ষণ পর সে অনুভব করলো বৃষ্টির ফোঁটাগুলো আর তাকে স্পর্শ করছে না, কিন্তু ঝমঝম শব্দ সে এখনো শুনতে পাচ্ছে। আহি চোখ খুলল। সামনে তাকিয়ে দেখলো তাজওয়ার ছাতা মেলে তার মুখের উপর ধরে রেখেছে। আহি তাকে দেখেই উঠে দাঁড়ালো। তাজওয়ার আহিকে আপাত মস্তক দেখে বলল, এভাবে ভিজলে অসুস্থ হয়ে যাবে।
আহি চেঁচিয়ে বলল, তোমার সমস্যাটা কোথায়? আমার অনুমতি না নিয়ে তুমি এখানে কেন এসছো? তোমার কাছে আসার জন্য আমার তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আহি ছাদ থেকে নেমে পড়তে যাবে তখনই তাজওয়ার তার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। আহি ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার আহির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, বৃষ্টিতে ভেজা কোনো মেয়ে এই প্রথম আমার হৃদ স্পর্শ করেছে আহি। তো আমি কি করব? আমার ভালোবাসা উপভোগ করবে। তোমার নষ্টামি উপভোগ করার আগে আমি মরে যাই। তাজওয়ার আহির কথায় ভড়কে গেল, রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি আহি? তুমি সবসময় আমার সাথে এমন করো। আমার সাথে কি একটু সুন্দর করে কথা বলা যায় না? আহি নরম কণ্ঠে বলল। আমাকে ছেড়ে দাও তাজওয়ার। তাজওয়ার মুচকি হেসে বলল, না, আর একটু থাকো আমার পাশে। আহি এবার চেঁচিয়ে বলল, এজন্যই তোমার সাথে সুন্দর করে কথা বলি না। নরম কথা তো তোমার কান পর্যন্ত পৌঁছায় না। তাজওয়ার আহিকে ছেড়ে দিতেই আহি হন হনিয়ে চলে গেল, আর তাজওয়ার রাগে হাতের ছাতাটা ছাদেই ছুঁড়ে মারল। নগরী আজ বাদল ধারায় সিক্ত। যাত্রী ছাউনি আর দোকানের বাইরে ছোটখাটো চটলা, যে যেভাবে পারছে নিজেদের বৃষ্টির ছাদ থেকে বাঁচানোর চেষ্টা করছে। কেউ কেউ ছাতা হাতে নিয়ে দম্ভ ভরে হেঁটে চলে যাচ্ছে যার যার কাছে। আহি তাদের বিপরীত। টানা এক সপ্তাহ ক্লাসে না গিয়ে আজ সে বাধ্য হয়েই বের হয়েছে ক্যাম্পাসের উদ্দেশ্যে। অর্ধেক যেতেই গাড়ি বন্ধ হয়ে গেল। তারপর সে গাড়ি থেকে নেমে ড্রাইভার চাচার হাতে ছাতা ধরিয়ে দিয়ে গাড়ি ঠিক করে বাসায় চলে যেতে বলল। ড্রাইভার চাচা রিক্সা ঠিক করে দিতে চাইলে আহি না সূচক মাথা নেড়ে চলে এলো। ভারী বর্ষণে ভিজে নুইয়ে পড়েছে আহি। আজও তার ক্যাম্পাসে যাওয়ার ইচ্ছে নেই। আফিফকে দেখলে যদি দুর্বল হয়ে পড়ে, কিন্তু কেন যে সে বাসা থেকে বের হয়েছে তা আহি নিজেও জানে না। তাকে দেখে মনে হচ্ছে উদ্দেশ্যহীন যাত্রায় নেমেছে। বৃষ্টিতে তার পরনের জামাটা আঁটো হয়ে গায়ের সাথে লেপ্টে গেছে। আহি শখ জ্ঞানে নেই। তার মনে হচ্ছে সে আফিফের পিছু পিছু হাঁটছে। কেমন যেন শরীরটা ভারী ভারী লাগছে, তার মাথাটাও ভন ভন করছে। আহির মনে হচ্ছে সে ভারসাম্য হারিয়ে ফেলছে। সে কয়েক পা পিছিয়ে যেতেই তার পিঠটা কারো শরীরের সাথে ঠেকলো। আহি দুর্বল কণ্ঠে বলল, সরি। আহি পেছন ফিরে দেখলো তার পেছনে রেইনকোট আর হেলমেট পরা একজন যুবক দাঁড়িয়ে আছে। আহি তার দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, বৃষ্টির প্রতিটি বিন্দু সাক্ষী, আমি শুধু তোমাকে ভালোবেসেছি। আফিফ আহির হাত ধরে ঝাঁকুনি দিতেই আহির জ্ঞান ফিরল। আহি ভ্রু কুঁচকে বলল, কে আপনি, আর এভাবে আমার হাত ধরে আছেন কেন? আফিফের হাত থেকে আহি নিজের হাত ছাড়িয়ে নিতেই আফিফ তার হেলমেটটি আংশিক খুলে বলল। এখন চিনতে পেরেছো? আহি মনে মনে বলল, আমি তো আপনাকে আগেই চিনে ফেলেছিলাম, কিন্তু ভেবেছি আমার হ্যালোসিনেশন হচ্ছিল। হায় আল্লাহ, কি লজ্জায় পড়তে হচ্ছে আমাকে। আল্লাহ মানুষটা না বুঝুক কিছু। আফিফ ভ্রু কুঁচকে বলল। তুমি এভাবে হাঁটছো কেন? আহি বিরক্তির সুরে বলল। কিভাবে হাঁটছি আমি? তো আফিফ শান্ত কণ্ঠে বলল। বৃষ্টিতে ভিজে যাচ্ছো। আফিফ আহির পাল্টা উত্তরে দমে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছাতা নিয়ে বের হওনি? ছাতা থাকলে কি এভাবে ভিজতে হতো? আফিফ এদিক ওদিক তাকিয়ে বলল, ক্যাম্পাসে যাচ্ছো? হ্যাঁ, এত সকাল সকাল এই ঝড় বৃষ্টির দিনে কেউ ঘুরতে তো অবশ্যই বের হবে না। আফিফ ভ্রু কুঁচকে বলল, বাইকে ওঠো। কেন? আমিও ক্যাম্পাসেই যাচ্ছি তাই। রিক্সা নিয়েই যাব আমি। বাইকের পেছনে বসলে আমার সমস্যা হয়। আফিফ আহির কথা শুনে মিনিটের মধ্যেই একটা রিক্সা ঠিক করে আহিকে উঠতে বলল। আহি তাড়াতাড়ি রিক্সায় উঠে জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়লো। ক্যাম্পাসের সামনে নেমেই এদিক ওদিক তাকাতে লাগলো আহি। এমন ভেজা কাপড়ে কোনো মেয়ে কোনো কালে ক্লাস করতে এসেছে কিনা সন্দেহ। রিক্সায় রাতকে ফোন করে পুরো ঘটনাটা জানিয়েছিল সে। রাত ততক্ষণে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সে আবার বাসায় ফেরত গিয়ে তার বোনের এক সেট জামা ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এলো। আহি রিক্সা থেকে নামতেই রাত ছাতা নিয়ে তার দিকে এগিয়ে এলো। আফিফও তখন ক্যাম্পাসে তার মোটর সাইকেল নিয়ে ঢুকলো। তাকে মাত্র পৌঁছতে দেখে আহি ভ্রু কুঁচকে আফিফের দিকে তাকালো।
মোটর সাইকেল চড়ে আফিফের পৌঁছতে এত সময় লাগলো কেন? সে কি তাহলে আহির রিকশার পিছু পিছু এসেছিল? এদিকে রাত ব্যাগ থেকে তার বোনের জামাটি বের করে দিয়ে বলল। তোর মতো ছাগলি আমি জীবনে একটাও দেখিনি। আহি মুখ ছোট করে বলল, আমার মাথা ঠিক ছিল না রাত। তুই তো জানিস আমি পাগল। তুই পাগল না, তুই হচ্ছিস মাথা মোটা। পাগল কখনো নিজেকে পাগল বলে না। হাহ, এখন তুই নিজের বোকামি ঢাকার জন্য পাগলের আশ্রয় নিচ্ছিস। তুই এভাবে বকিস না, ঠান্ডা লাগছে আমার। তো যা না, কুম্ভকর্ণের মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, জামা দিলাম তো, গিয়ে চেঞ্জ করে আয়। নাকি এখন কোলে করে নিয়ে যেতে হবে? আহি মুখ বাঁকিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ল। প্রথম টাইম স্লট শেষ হতেই আহি ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকতেই আহির চোখ পড়ল মাঝখানের সারির প্রথম বেঞ্চে। আফিফ মনোযোগ দিয়ে কি যেন লিখছে। আহি তার দিকে সেকেন্ড খানিক তাকিয়ে চোখ সরিয়ে নিল। আহির জন্য প্রথম বেঞ্চটা খালি রেখে দিয়েছে তার সহপাঠীগণ। প্রতিদিনই দ্বিতীয় বেঞ্চ থেকে বসা শুরু করে সবাই। প্রথম বেঞ্চ মানেই অতি মনোযোগী শিক্ষার্থী। এত মনোযোগী ক্লাসের কেউই হতে চায় না। আর ভাগ্যক্রমে সেই মনোযোগী শিক্ষার্থীদের কাতারে পড়েছে আহি আর আফিফ। দুজনেই দেরিতে ক্লাসে আসে বিধায় প্রথম বেঞ্চে সিটটা খালি পায়। আহি আফিফের পাশের সারিতেই বসেছে। আহির উপস্থিতি টের পেয়ে আফিফ তার দিকে ফিরে তাকালো। আহিও আর চোখে আফিফকে খেয়াল করলো। তার মন এখনো কচকচ করছে। ঘরের মধ্যে সে আফিফকে যা বলেছিল তা আফিফ না শুনলেই হলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে এলো। দ্বিতীয় স্লটের ক্লাস শুরু হয়ে গেছে। আহি চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে আছে। স্যার পৃষ্ঠা উল্টে শেক্সপিয়ারের শেক্সপিয়ারের সনেট 147 পড়তে লাগলেন। কবিতাটি শুনে আহির ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। সে এক নজর আফিফের দিকে তাকালো। মনে মনে বলল, তোমার প্রতি ভালোবাসাও হয়তো আমার রোগ। যেই রোগ আমাকে কষ্ট দিচ্ছে, তবুও সেই রোগ থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই না। সবাই বলেছে ভুলে যেতে, কিন্তু আমার জন্য তোমাকে ভুলে যাওয়া এত সহজ নয়। কিছু ভালোবাসার রক্তের সাথে মিশে যায়। আমার মৃত্যুতেই হয়তো এই ভালোবাসার সমাপ্তি ঘটবে। আমি না হয় মানসিক রোগী হয়েই থাকি। কত কবি তার প্রেমিকাদের ভুলতে পারেননি। বিচ্ছেদের পরেও শেক্সপিয়ার তার প্রেমিকাকে নিয়েই কবিতা লিখেছিলেন। সেই হিসেবে আমি তো কিছুই না। তার মতো সৎ সাহস নেই আমার। সবার সামনে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারবো না আমি আমার এআরকে এখনো ভালোবাসি। তারা তো প্রেমের কবিতা লিখে নিজের প্রেম প্রকাশ করেছেন। তাদের তো প্রকাশের ভাষা ছিল, মাধ্যম ছিল। তাদের কষ্ট তারা ভাগ করে নিয়েছেন। কিন্তু আমার আশেপাশের কেউই সেই ভাষা বুঝবে না, কারণ এই সমাজে কষ্টের ভাগ নিতে কেউ জানে না। সবাই শুধু উপহাস করতে জানে, সবাই শুধু সমালোচনা করতে জানে। আমার চরিত্রে আঙুল তুলতে তাদের 2 মিনিটও সময় লাগবে না। আমার মতো প্রেমে পড়ুক না হয় একবার। কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি অনুভব করে দেখুক। 2 দিনও বাঁচতে ইচ্ছে করবে না। আফিফ, আমি তো তোমার প্রেমে উন্মাদ প্রেমিকা হয়ে গেছি, যেখানে আমার কিছুই নেই, সবই তোমার অভ্যেসের দাস। ক্লাস শেষ হতেই সবাই একে একে বেরিয়ে পড়ল। আহি এখনো চুপচাপ তার বেঞ্চে বসে আছে। আফিফও বেরিয়ে পড়েছে। এদিকে 10 মিনিট আহি নিজের জায়গায় স্থির হয়ে বসেছিল। সে আফিফকে চলে যাওয়ার সময় দিচ্ছিল। এতক্ষণে হয়তো সে চলেও গেছে। সিঁড়িতে তার মুখোমুখি হতে চায় না আহি, তাই এতক্ষণ ক্লাসে বসেছিল সে। ক্লাস এই মুহূর্তে একদম খালি। আহি তার জিনিসপত্র গুছিয়ে আফিফের বসা বেঞ্চটির কাছে গেল। আলতো করে বেঞ্চটি স্পর্শ করে বলল, তোমাকে স্পর্শ করতে পারি না, কিন্তু এভাবে পরোক্ষভাবে তোমাকে ছুঁয়ে দেওয়াটাও মিস করতে পারি না। আহি আফিফের বসা বেঞ্চটিতে বসলো, মাথাটা ডেস্কের উপর রাখলো। হঠাৎ সেই ভাস্কর্যের কথাটা মনে পড়ে গেল তার। মিসেস লাবণীকে নির্মমভাবে ভেঙে দিয়েছিল সেই ভাস্কর্যটি। আহি ফুপিয়ে কেঁদে উঠল, মিনমিনিয়ে বলল, এভাবে আর পারছি না আমি। আমার জীবনে তোমার উপস্থিতি, তোমার অধিকার আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পাগলের মতো ছুটতে থাকে, আর আমার এমন এক লক্ষ্য যার জন্য আমি ছোটা তো বহু দূর চিন্তাও করতে পারি না।
আফিফ মোটর সাইকেলে উঠেই চাবি ঘোরাতে যাবে তখনই খেয়াল করলো তার হাত ঘড়িটা নেই। বৃষ্টির ছাট না লাগার জন্য ঘড়িটা পলিথিনে মুড়িয়ে পকেটে রেখেছিল। পকেটে হাত দিতেই তার মনে পড়লো ক্লাসের ডেস্কের নিচে রেখেছিল ঘড়িটা। সে মোটর সাইকেল থেকে নেমে আবার ডিপার্টমেন্টের দিকে চলে গেল। ক্লাসরুমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালো আফিফ। তার বেঞ্চে একটা মেয়ে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। মেয়েটা যে আহি তা জানা মাত্রই চিনে ফেলেছে আফিফ। সে আর সামনে আগালো না, ধীর পায়ে পিছিয়ে ক্লাসের বাইরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। সকালে আহির বলা কথাটি সে শুনে ফেলেছিল, কিন্তু কথাটি যে তাকে উদ্দেশ্য করে বলেছিল সেটা বুঝতে পারেনি আফিফ। তাহলে কি আহি এখনো তাকে ভালোবাসে? ধীরে ধীরে আফিফের চোখ দুটি ছলছল করে উঠল। তার চোখের সামনে ভেসে এলো তার ছোট বোনের ক্রন্দনরত মুখ, তার বড় বোনের ফ্যানে ঝুলে থাকা নিথর দেহ আর তার মায়ের আহাজারি। আফিফ দেওয়ালে মাথা ঠুকালো বার কয়েক, তার হাত মুঠো হয়ে এলো। শার্টের পাতায় চোখ মুছল সে। এরপর ক্লাসের বাইরে থাকা ফুলদানিটি হালকা ধাক্কা দিল। সেটা গড়িয়ে নিচে পড়তেই আফিফ সরে দাঁড়ালো। এদিকে শব্দ শুনে আহি বেঞ্চ থেকে মাথা তুলল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। নিচের ব্যাগ নিয়ে কৌতূহলী মনে ক্লাসের বাইরে এসে দেখলো টুলের উপর রাখা ফুলদানিটি নিচে পড়ে আছে। আহি ভীত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। লাবিব দুদিন আগে বলেছিল খালি ক্যাম্পাসে অস্বাভাবিক সব ঘটনা ঘটে। আহির এই কথা মনে পড়তেই সে দ্রুত পায়ে নিচে নেমে পড়ল। আহিকে চলে যেতে দেখে আফিফ ক্লাসে ঢুকলো। নিজের বেঞ্চের ডেস্কে হাত রাখতেই দেখলো পানির মতো কিছু তার হাতে লেগেছে। সে বুঝতে পারলো আহি এতক্ষণ কান্না করেছিল। আফিফ পকেট থেকে রুমাল বের করে ডেস্কের উপরে স্থান করে নেওয়া আহির অশ্রু কণাগুলো মুছে নিল। তারপর নিচের ডেস্ক থেকে তার ঘড়িটি বের করে রুমালটির সাথে ঘড়িটিও পকেটে ঢুকিয়ে নিল। আজকের দিনটি আহির জন্য চমৎকার একটি দিন, কারণ আজ সে অনেক বছর পর তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। রিজওয়ান কবির এবং মিসেস লাবণী দুজনেই এক সপ্তাহের জন্য দেশের বাইরে গেছেন, আর এই সুযোগটা আহি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। সে প্রথম দিনই মায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। এই মুহূর্তে শহরের কম দামি রেস্টুরেন্টে বসে আছে আহি। খোলা পরিবেশটা ভালোই লাগছে তার। তাজু আর তার বন্ধুদের নিয়ে প্রায়ই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে চলে যায়। তাই সে এমন রেস্টুরেন্টে এসেছে যেখানে তাজু আর কখনোই আসবে না। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত মানুষটির আগমন ঘটল। আহি সালমা ফাউজিয়াকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পরনে কালো সুতির শাড়ি, গায়ে গাঢ় বাদামি বর্ণের চাদর, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় কালো হিজাব, হাতে একটা ছোট্ট ব্যাগ, ঠোঁটের ফাঁকে প্রশস্ত হাসি। সালমা ফাউজিয়া মেয়ের দিকে এগিয়ে আসতেই আহি মায়ের সামনে এসে দাঁড়ালো। তিনি কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে আলতো করে তার হাত ধরলেন। আহি মায়ের স্পর্শ পেয়ে কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারবো? সালমা ফাউজিয়া তার হাতের ব্যাগটি টেবিলের উপর রেখে নিজেই আহিকে জড়িয়ে ধরলেন। আহি মায়ের বুকে মাথা রাখতেই ফুপিয়ে কেঁদে উঠল। মিনিট খানিক পর সালমা ফাউজিয়া আহিকে ছেড়ে দিয়ে তার কপালে চুমু খেলেন। আহি মায়ের হাত ধরে বলল, অনেকদিন পর মনে হচ্ছে আমি মন থেকে হাসি, অনেকদিন পর মনে হচ্ছে আমি মন থেকে খুশি, মনে হচ্ছে আজ এই মুহূর্তে আমার চেয়ে সুখী কেউ নেই। সালমা ফাউজিয়া এবার চেয়ার টেনে আহিকে বসালেন, নিজেও আহির পাশে এসে বসলেন। এরপর আহির গালে হাত রেখে বললেন, মা শুকিয়ে যাচ্ছ তুমি, খাওয়া দাওয়া ঠিক মতো করো না? আহি মাথা নেড়ে বলল, ঠিকভাবেই খাই আমি। মুনিয়া খালাকে তো আমার জন্য রেখে গিয়েছিলে, খালা আমার অনেক খেয়াল রাখেন। আচ্ছা, মুনিয়ার মেয়েটা আছে? হ্যাঁ, চুনি আছে তো, এখন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ভালো। আর মোজাম্মেল, সে কি এখনো বাড়িতে কাজ করে? হ্যাঁ, চাচা তো বলে দিয়েছেন যতদিন আমি শ্বশুর বাড়ি যাব না উনি চাকরি ছাড়বেন না। এখন তো চাচা ঠিক করেছেন তিনি চুনির বিয়ে দেবেন তার ভাইয়ের ছেলের সাথে। বাহ, বেশ তো। এবার তোমার কথা বলো, মাস্টার্সে ভর্তি হয়েছো? ক্লাস কেমন যায়? ভালোই। তুমি কোথায় কাজ করো? একটা এনজিওতে, ছোট একটা ব্যবসাও আছে। বাহ, বিজনেস উইম্যান। সালমা ফাউজিয়া হাসলেন, মেয়ের গালে চুমু খেয়ে বললেন, আমার মাথা অনেক সুন্দর হয়ে গেছে।
তোমার মতো তুমিও অনেক সুন্দর হয়ে গেছো। তোমার বাবার ছত্রছায়া থেকে মুক্তি পেয়েছি, তাই নিজের যত্ন নিতে পারছি। আহি হাসলো, বলল, তাহলে আমি মুক্তি পেলে এর চেয়ে বেশি খুশি, এর চেয়ে বেশি সুন্দর হয়ে যাব। সালমা ফাউজিয়া মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অশ্রু ভিড় করতে লাগলো। এদিকে আহি মেনু দেখায় মনোযোগ দিল। সে মায়ের দিকে মেনুটা এগিয়ে দিতে গেলেই সালমা ফাউজিয়া বললেন, তুমি খাবার অর্ডার করো, আজ আমার মেয়ের পছন্দের খাবারই আমি খাবো। আহি মুচকি হাসি ফেরত দিয়ে খাবার অর্ডার করলো। সালমা ফাউজিয়া এবার আহির হাত ধরে বললেন, তোমার নানু তোমার ছোট মামার বাসায় গেছে, এমনিতে আমার সাথেই থাকে। আমি তো ট্রেনিং থেকে ফিরেছি, বেশি দিন হচ্ছে না। উনি নাকি আরও কিছুদিন ওখানে থাকবেন। তোমার ছোট মামার দুটো যমজ বাচ্চা হয়েছে তো, তাই। ভালো তো। বলছি কি, তুমি না হয় দুদিন আমার সাথে থাকবে, চলো। আহি মলিন মুখে বলল, বাবা যদি জেনে যায়? আইনগতভাবে 2 সপ্তাহে 2 দিন তুমি আমার সাথে থাকতেই পারো, কিন্তু মিস্টার রেজওয়ান কবির তো আইনই মানেন না। তাই বলবো তাকে মিথ্যে বলে এসো, ঘুরতে যাচ্ছি বলবে। সালমা ফাউজিয়া কথাটি বলেই ফুপিয়ে উঠলেন। মেয়ের হাতে চুমু খেয়ে বললেন, কি কপাল আমার, নিজের মেয়ের সাথে সময় কাটানোর জন্য পৃথিবীর সাথে ছলনা করতে হচ্ছে। একদিকে তোমার নানু জানলে আমাকে বকবেন, অন্যদিকে তোমার বাবা জানলে তোমার সমস্যা হবে। আহি মায়ের হাত শক্ত করে ধরে বলল, আমি মিথ্যে বলবো? নিজের ভালো থাকার জন্য একটা মিথ্যে বলা যায়? এমনিতেই কত মিথ্যে বলি। সালমা ফাউজিয়া আহির থুতনিতে হাত রাখলেন, বললেন, সত্যিই আমার মেয়েটা সুন্দর হয়ে গেছে, চুলগুলোও অনেক লম্বা হয়েছে। বেনি কে করে দেয়? আমি করি, মা তো আমার পাশে নেই, তাই নিজের কাজ নিজেই করি। মেয়ের কথায় সালমা ফাউজিয়ার বুকটা হুহু করে উঠল। মনে মনে বললেন, আমার রাজকন্যাকে আমি সেই ফেরাউনের হাত থেকে কখন মুক্ত করতে পারবো? আহি রেস্টুরেন্টে ওয়াশরুম থেকে বের হতেই থমকে দাঁড়ালো। তার সামনের টেবিলে পদ্ম আর আফিফ বসে আছে, আর পদ্ম আফিফকে নিচু হাতে খাইয়ে দিচ্ছে। আহি সেকেন্ড খানিক সেদিকে তাকিয়ে সামনে পা বাড়াতে যাবে, তখনই পদ্ম তাকে দেখতে পেল। পদ্ম আহির নাম ধরে ডাক দিতেই আফিফ থমথমে খেয়ে গেল। সে সামনে তাকিয়ে আহিকে দেখে চোখ নামিয়ে নিল। আহি পদ্মের ডাক শুনে সেখানে দাঁড়িয়ে গেলেও তাদের টেবিলের কাছে গেল না। পদ্ম এবার নিজেই উঠে এলো। এরপর আহির কাছে এসে তার হাত ধরে বলল, কি রে, আমাকে দেখেও দেখছিস না মনে হচ্ছে? আহি হালকা হেসে বলল, আরে এমন কিছু না, কেমন আছিস তুই? ভালো রে, তুই কেমন আছিস? আহি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। পদ্ম এক নজর আফিফের দিকে তাকিয়ে বলল, একটা খুশির খবর আছে জানিস? আহি ভ্রু কুচকে বলল, তুই প্রেগনেন্ট? পদ্ম মলিন মুখে বলল, না রে, অন্য একটা। আহি পদ্মের গলা জড়িয়ে ধরে বলল, সরি, বল না কি খবর? পদ্ম আহির হাত ধরে তাকে আফিফের সামনে নিয়ে এলো। আহি আফিফের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি ফেরত দিল। আফিফও প্রতি উত্তরে মৃদু হাসলো। এবার পদ্ম আহিকে বলল, আফিফের চাকরি হয়ে গেছে। আহি মৃদু হেসে বলল, বাহ, ভালো তো। হ্যাঁ রে, তবে যেমন তেমন চাকরি নয়, চট্টগ্রামের নামকরা কোম্পানিতে চাকরি হয়েছে। আফিফ তাই আমাকে এখানে নিয়ে এসেছে। আহি শুকনো মুখে আফিফের দিকে তাকালো। এদিকে আফিফ কিছুক্ষণ পর পর দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। পদ্ম আফিফের পাশে বসে তার কাঁধে হাত রেখে বলল, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আফিফ পদ্মের কথা শুনে জোরপূর্বক হাসলো। আহি তা দেখে বলে উঠল, বাহ, ভালো তো। আচ্ছা, আমি তাহলে যাই। পদ্ম বলল, তুই কোথায় যাচ্ছিস? চল না, একসাথেই লাঞ্চ করি। না, আসলে আমি একা আসিনি। পদ্ম মজার ছলে বলল, ওহো, তাই নাকি? কেউ এসেছে তাহলে? কে এসে? আমার বান্ধবীর আর? আফিফ চোখ মুখ কুচকে পদ্মের দিকে তাকালো। আহি আফিফের দিকে এক নজর তাকিয়ে শুকনো হেসে বলল, মায়ের সাথে এসেছি। পদ্ম অবাক হয়ে বলল, তাই নাকি? আন্টিকে অনেক দিন দেখিনি। আচ্ছা তুই যা, আন্টি অপেক্ষা করছেন হয়তো। আহি মাথা নেড়ে বিদায় নিয়ে নিচের টেবিলে চলে এলো। সালমা ফাউজিয়া অনেকক্ষণ ধরে খেয়াল করছেন আহি ওয়াশরুম থেকে
ফিরে আসার পরই তার চোখ মুখে অস্থিরতা বিরাজ করছে। তিনি আহির হাত ধরে বললেন, আমার মায়ের কি হয়েছে? আহি হালকা হেসে বলল, কিছু হয়নি, চলো খাই। সালমা ফাউজিয়া নিজ হাতে আহির প্লেটে খাবার বেড়ে দিলেন। আহি চামচ নিতে যাবে, তখনই সালমা ফাউজিয়া আহির হাত ধরে বললেন, আজ আমি আমার মেয়েকে নিজ হাতে খাইয়ে দেব। মায়ের কথা শুনে আহির চোখে অশ্রু ভিড় করলো। সালমা ফাউজিয়া হাত ধুয়ে এসে আহির মুখের সামনে খাবার মেখে ধরলেন। আহি আশেপাশে তাকাতেই সালমা ফাউজিয়া বললেন, আশেপাশে কি দেখছো আহি? আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। কত বছর পর আমি আবার মা হওয়ার সুযোগ পেয়েছি। এই অনুভূতি কেউ বুঝবে না। এখন কি আমার মেয়েকে একটু আদর করে খাইয়ে দিতে পারবো না? আহি মায়ের কথা শুনে মৃদু হেসে মুখ খুলল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই সালমা ফাউজিয়া নিজ হাতে আহির চোখ মুছে দিলেন। এদিকে পদ্ম আর আফিফের খাওয়া শেষ হতেই পদ্ম আফিফের সামনে একটা বক্স বের করে রাখলো। আফিফ বক্সটির দিকে তাকিয়ে বলল, কি এটা? পদ্ম লাজুক হেসে বলল, আমি আপনার জন্য কেক বানিয়েছি। আপনি যখন বললেন নতুন চাকরি উপলক্ষে আজ আমরা বাইরে খাবো, তখনই এই কেকটা বানিয়েছিলাম। ভেবেছি একসাথে কাটবো। চলুন না ওখানে গিয়ে কাটি। আফিফ কুচকে বলল, কোথায়? আহিয়ার আন্টিও তো আছেন। অনেক বছর আন্টিকে দেখিনি, ওনার সাথেও দেখা হয়ে যাবে। আপনার সাথেও ওনার পরিচয় করিয়ে দেব। চলুন না। পদ্ম আফিফের হাত ধরে উঠিয়ে বলল, উঠুন তো। আফিফ যেতে না চাইলেও পদ্ম তাকে জোর করে আহিদের টেবিলের সামনে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা দেখল সালমা ফাউজিয়া নিজ হাতে আহিকে খাইয়ে দিচ্ছেন। পদ্ম আর আফিফকে দেখে আহি নিজের চোখ মুছে নিল। পদ্ম সালমা ফাউজিয়াকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আন্টি? সালমা ফাউজিয়া সালামের উত্তর নিয়ে ভ্রু কুচকে বললেন, পদ্ম? পদ্ম লাজুক হেসে বলল, জি। সালমা ফাউজিয়া হেসে বললেন, আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও ভালো। বসো বসো। পদ্ম আফিফের হাত ধরে তাকে জোর করে বসালো। সালমা ফাউজিয়া ভ্রু কুচকে আফিফের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে আগে কোথাও দেখেছি? আহি ব্যস্ত কণ্ঠে বলল, মা পদ্মের হাজবেন্ড, ছবিতে দেখেছো হয়তো। সালমা ফাউজিয়া আহির কথায় আফিফের দিকে তাকালেন। আফিফ শুকনো হেসে সালাম দিল। সালমা ফাউজিয়া সালামের উত্তর নিয়ে এবার আহির দিকে তাকালেন। তিনি খেয়াল করলেন আফিফকে দেখে আহি বারবার তার দুই হাত ঘষছে। তিনি বুঝতে পারলেন এই ছেলেটাই সেই যাকে আহি ভালোবাসতো। আহি নিজেই তাকে আফিফের কথা বলেছিল। আর তিনি মনিয়া খালার কাছে শুনেছিলেন পদ্মের বিয়ে থেকে ফেরার পরই আহির শরীর খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তারও তখন জানিয়েছিল আহির মানসিক অবস্থা অতটা ভালো নয়। তাহলে আফিফকে পদ্মের স্বামী হিসেবে দেখেই সেদিন আহির এমন অবনতি হয়েছিল। সালমা ফাউজিয়া আহির হাত ধরলেন। আহি মায়ের দিকে তাকালো। তখনই পদ্ম কেকটা সামনে রেখে বলল, আন্টি, ওনার চাকরি হয়েছে, তাই আমি নিজের হাতে এই কেক বানিয়েছিলাম। চলুন না একসাথে কাটি। সালমা ফাউজিয়া মুচকি হেসে আফিফকে বললেন, কংগ্রেচুলেশন। কোথায় চাকরি হয়েছে? আফিফ বলল, খানস গ্রুপে। সালমা ফাউজিয়া আর আহি দুজনেই অবাক দৃষ্টিতে আফিফের দিকে তাকালো। তমসাচ্ছন্ন গগন, বাতাসে ভেজা মাটির ঘ্রাণ, মৃদু সমীরণে বাগানের ফুটন্ত অলকানন্দাগুলো দোল খাচ্ছে। আহি বারান্দার স্লাইডিং ডোর খুলে দিয়ে তার এক পা বের করে রাখলো। বৃষ্টির ছাট তার সেই পায়ে এসে পড়ছে, আর আহি চোখ বুজে সেই স্পর্শ অনুভব করছে। মিনিট খানিক পর আহি চোখ খুলে অলকানন্দা ফুলগুলোর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, এ আর খুব তো সুখেই আছো। তুমি কি কখনো গভীর রাতে বৃষ্টি দেখতে বারান্দায় এসে দাঁড়িয়েছিলে? আহি পরক্ষণেই তার ছিল্লের হাসি হেসে বলল, কেনই বা দাঁড়াবে? তোমার শরীরে উষ্ণ স্পর্শ দেওয়ার মানুষ তো তোমার পাশে আছে। তুমি তো আর আমার মতো একাকিত্বে নেই যে গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখবে। এ আর দেখো, আজ আকাশে কত শত মেঘ ভিড় জমিয়েছে, ঠিক সেই রাতের মতো। এমনই এক রাতে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম, একদম নিঃস্ব।
আহি দীর্ঘশ্বাস ছাড়ল, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল হতাশার অশ্রু। অন্যদিকে আফিফও বারান্দায় এসে দাঁড়িয়েছে। বৃষ্টি আসায় বারান্দার মেঝেতে পানি জমে গেছে। আফিফ রেলিংয়ে পিঠ ঠেকিয়ে সেই জমে থাকা পানিগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে শূন্যতা, মনটা ভারী হয়ে আছে। তার চোখের সামনে ভেসে উঠল আহির অশ্রুসিক্ত চোখ। 4 বছর আগে সে প্রথম সেই মেয়েটিকে দেখেছিল, যে তার জীবনের ক্ষণকালীন খেয়াল হিসেবে এসেছিল। কিন্তু সেই মুহূর্তগুলো আফিফের কাছে ভীষণ চমৎকার ছিল। কিছু সুন্দর মুহূর্ত চোখের পলকে হারিয়ে যায়। আফিফও হারিয়ে ফেলেছিল সেই বেনামি চিরকুটের মেয়েটিকে, তবে হারিয়ে ফেলেনি, ইচ্ছে করেই হারাতে চেয়েছিল। চাইলে তো সে ধরে রাখতে পারত, কিন্তু ধরতে পারেনি। আফিফের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে তার মাথাটা বারান্দার বাইরে বের করে দিয়ে আকাশের দিকে তাকালো। বৃষ্টির তেজ কমে এসেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আফিফের মুখে সেই বৃষ্টির ছিটে ফোটা জায়গা করে নিচ্ছে। আহি বারান্দায় এসে রেলিংয়ে হাত রাখলো। রেলিংয়ে জমে থাকা পানিগুলো স্পর্শ করতে করতে বলল, এই বৃষ্টি তোমাকে স্পর্শ করলে বুঝবে আমি তোমাকে স্পর্শ করছি। আমি তো আর বৃষ্টি হয়ে তোমাকে স্পর্শ করতে পারছি না, কিন্তু এই আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে আমার ভালোবাসার গল্প, আর আমার সেই গল্পটাই মেঘ হয়ে তোমাকে ছুঁয়ে দেবে। এভাবে যদি তোমাকে পাওয়া যায় তাহলে এভাবেই হোক। আহি আকাশের দিকে তাকিয়ে বলল, মেঘ, যাও না ও বাড়ি, তোমার সখী পবনমালাকে বলো ঘুমন্ত এয়ারকে স্পর্শ করে দিয়ে আসতে। পবনমালার স্পর্শে একটু যদি তার চোখের পাতা নড়ে ওঠে, এক রাত যদি সে আমায় নিয়ে স্বপ্ন দেখে, যেই স্বপ্নে তুমি তাকে জানিয়ে দেবে আমি ভালো নেই, আমি তাকে ভালোবেসে মরুভূমি হয়ে গেছি, যেই মরুভূমিতে বৃষ্টির স্পর্শ মরীচিকার মতো, যা ধরতে গেলেই মিথ্যে হয়ে যায়। আফিফের মুখে বিন্দু বিন্দু জল। আহির মেঘমালা হয়তো নিজে এসেই তার আবদার পূরণ করে দিয়েছে, ছুঁয়ে দিয়েছে আহির প্রিয় অলকানন্দকে। আফিফ চোখ খুলে শূন্য আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, কেন আমাকে মনে রেখেছো খেয়াল? আমি তো তোমাকে কখনোই ভালোবাসতে পারিনি, তাহলে কেন মনে রেখেছো আমায়? কেন কষ্ট দিচ্ছ নিজেকে? আমি তো ভেবেছি তুমি আমাকে মনেই রাখোনি। এত বছর হয়ে গেছে, আমি তো পদ্মফুলকে নিয়ে ভালোই আছি। তুমি শুধু কিছু বেনামি পত্রে ভিড়েই রয়ে গেছো। পদ্মফুল আমার জীবনে আসার পর থেকে কোনো নারী আমার হৃদয়ে স্পর্শ করতে পারেনি। তোমার জায়গাটা আমার জীবনে ক্ষণকালের জন্য ছিল, কিছু চিরকুটের ভিড়ে, কিছু বইয়ের পাতায়, কিছু রঙের ফাঁকে। আমি এখন সেগুলো স্পর্শও করি না, কারণ আমার পদ্মফুল আছে। আমি চাই তোমার জীবনেও এমন কেউ আসুক যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। তখন তুমি আমাকে মনে করার আর সময় পাবে না। আহি একটি অলকানন্দা ফুল স্পর্শ করলো আর মলিন হেসে বলল, যতবার তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি ততবারই দম বন্ধ হয়ে আসে। আমার এই অশ্রুগুলো ঝরে গিয়েই তো তোমাকে শান্তি দিচ্ছে। আমার জীবনে যদি একটু শান্তি থাকতো তাহলে আমি হয়তো তোমাকে ভুলে থাকার চেষ্টা করতে পারতাম, কিন্তু দেখো না, তুমি তো নেই। লিনাশা নেই, পদ্ম থেকেও নেই, কারণ ওকে দেখলেই মনে হয় তুমি আর আমার নও। যারা আছে তারা শুধু আমার মনটা আরও ভেঙে দেওয়ার জন্যই আছে। অসুস্থ বাড়িতে অসুস্থ মানুষের ভিড়ে আমি এক অসুস্থ প্রেমিকা। তাহলে কিভাবে ভুলবো তোমাকে বলো? একটু তো সুখী হতে পারি আমি। কোনো একদিক দিয়ে তো সৃষ্টিকর্তা আমাকে পরিপূর্ণ করতে পারতেন। আমার জীবনটা এখন একটা পরিহাস, যাই আমি চাইবো তাই কুয়াশার মতো মিলিয়ে যাবে আর দিয়ে যাবে শিশির করার মতো দুঃখ, যেই দুঃখকেও স্পর্শ করতে এলেই ধ্বংস হয়ে যাবে। আহি সকালে উঠেই ব্যাগপত্র গুছিয়ে পুষ্পকে ফোন করলো। কাল ক্যাম্পাসেই সে আজকের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দিয়েছিল পুষ্পকে। পুষ্প আহির বাসায় আসতেই রিজওয়ান কবিরকে ফোন করলো আহি। ব্যস্ত কণ্ঠে বলল, বাবা, পুষ্পের কাজিনের বিয়ে, ও আমাকে ইনভাইট করেছে, বলেছে সব প্রোগ্রামে যেন থাকি। রিজওয়ান কবির বললেন, থাকো, এটা তো জানানোর বিষয় না। থাকি বলতে আমি কিছুদিনের জন্য ওখানেই শিফট হচ্ছি। কোথায়? পুষ্পের দাদার বাড়ি। কোথায়? ওর দাদা বাড়ি? লেফট। আহি হাতের ইশারা করতেই পুষ্প ওপাশ থেকে নেকা কান্না জুড়িয়ে দিয়ে বলল, আহি চল না দোস্ত, লিনাসার সাথেও যোগাযোগ হয় না।
পদ্ম তো এখন বিয়ে করে ফেলেছে, ও কি স্বামী ছাড়া আসতে পারবে? তুই চল না প্লিজ, তুই ছাড়া আমার তো কোনো বন্ধুই নেই। আহি রিজওয়ান কবিরকে শুনিয়েই গলার স্বর নামিয়ে বলল, বাবাকে জানাচ্ছি, ওরা তো দেশে নেই। আঙ্কেল তো ভালোই, উনি বারণ করবেন না। তুইও তো যেতে চাচ্ছিস না, তাই তো কাল থেকে আমাকে ইগনোর করছিস। কি আছে বাড়িতে? আঙ্কেল আন্টিও নেই। আহি পুষ্পের কথায় মুখ চেপে হাসল। পুষ্পও হাসছে। তাদের দেখে মনিয়া খালা নিঃশব্দে হাসছেন আর চুনিকে নিয়ে কিছু বক্সে খাবার বাড়ছেন। এদিকে ওপাশ থেকে রিজওয়ান কবির বললেন, আহি, তুমি পুষ্পের সাথেই চলে যাও, সিলেটও ঘুরে আসবে। প্রোগ্রাম শেষ হলে আমি তাজওয়ারকে বলবো তোমাকে নিয়ে আসতে। আহি বাবার কথা শুনে চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আহি ইশারায় পুষ্পকে থামিয়ে দিয়ে বাবাকে বলল, ও না আসলেও হয়, আমার ফ্রেন্ডের বাড়ির লোকেরা দেখলে কি ভাবে। যাই হোক, আমি যাচ্ছি তাহলে, আজই বের হব। পুষ্প আমাকে আজই নিয়ে যাবে। সন্ধ্যায় নাকি সিলেটের জন্য বাসে উঠবে। আহি কথাটি বলেই কল কেটে দিল। পুষ্প বলল, কথা শেষ? হুম। মুখটা বাঁকিয়ে ফেলেছিস কেন? আঙ্কেল তো রাজি হয়েছে। তাজওয়ারকে পাঠাবে আমাকে নিয়ে আসার জন্য। তাজওয়ার মানে তোর বাবার বন্ধুর ছেলে? আঙ্কেল যার সাথে তোর বিয়ে ঠিক করতে চাচ্ছেন? হ্যাঁ। এখন কি করবি? তোকে তো এবার মিথ্যা মিথ্যে সিলেট যেতেই হবে। যাব না হয়, কিন্তু তোর বোনের বিয়ে মিথ্যে মিথ্যে কিভাবে হবে? পুষ্প কিছু একটা ভেবে বলল, আরে ওটা নিয়ে ভাবিস না, আমাকে বলিস কোন দিন সিলেট যাবি, আমি চলে যাব। আমার দুজন কাজিন ওখানেই থাকে, উজ্জ্বল ভাইয়া আর তৃষা আপু। আপু তো ওইখানেই চাকরি করে, একা থাকে। আমি ওইখানেই উঠব, তুই ওখানে চলে আসবি। তারপর উজ্জ্বল ভাইয়াকে ফোন করব, উনি আমাদের স্টেশনে নামিয়ে দেবেন। আর তুই তাজওয়ারকে সেই ঠিকানায় দিস। সেখান থেকে নিয়ে গেলে সন্দেহ করার কোনো চান্সই থাকবে না। আহি হেসে বলল, ঠান্ডা মস্তিষ্কের মানুষগুলোর মাথায় অনেক কিছু থাকে। আহি এবার তৈরি হয়ে এলো। মনিয়া খালা তার হাতে বক্সগুলো ধরিয়ে দিয়ে বললেন, এগুলা বড় ম্যাডামের জন্য। ছোট মা, তুমি কইও ম্যাডাম রে, আমরা তার এখনো মনে রাখছি। তারে স্যার এই বাড়ি খালি খালি লাগে। আহি মুচকি হেসে বলল, আর খালা, আপনি আর চুনি ছাড়া কেউ জানে না আমি মায়ের কাছে যাচ্ছি। চাচাকেও বলবেন না, ওনার বয়স হয়েছে। যদি ভুলে কাউকে বলে দেন তাহলে আমি ঝামেলায় পড়ে যাব। চিন্তা করো না, আমরা কাউরে কিছুই কমু না। তুমি যাও মা, মায়ের লগে ভালো সময় কাটাইয়া হোক। আহি পুষ্পের সাথে বেরিয়ে পড়ল। সালমা ফাউজিয়া আহিকে কলেজ রোডের সামনে থেকে এসেই নিয়ে গেলেন। মায়ের সাথে রিকশায় বসে আছে আহি। বৃষ্টি ভেজা শহরে রিকশায় চড়ার প্রশান্তি অনুভব করছে আহি, কারণ আজ তার পাশে একজন বিশ্বস্ত মানুষ আছে। আহি জানে সামনের এই কয়েকটা দিন তার জীবনের শ্রেষ্ঠ দিনগুলো হতে যাচ্ছে। শূন্যতা কেটে গেছে নতুন আবেশে, বায়বীয় জগতে যোগ হয়েছে নতুন ছন্দ, আর আহি বাঁধছে নতুন সুর। সেই সুরে সালমা ফাউজিয়ার আধার ঘেরা ফ্ল্যাটে ঠিকরে পড়ছে রবিকর। সূর্যের আলো আহির চোখে এসে পড়তেই আবার আলোটা মিলিয়ে গেল। আহি আধো চোখ মেলে জানালার দিকে তাকাতেই দেখল সালমা ফাউজিয়া পর্দা টেনে দিচ্ছেন। আহি বিছানা ছেড়ে উঠে বসতেই সালমা ফাউজিয়া বললেন, তুমি আর একটু ঘুমিয়ে নাও। আহি উঠে বসে পড়ল। অনেক বছর পর কালকে রাতেই আমি শান্তিতে ঘুমিয়েছি। মনে হচ্ছিল এত ভালো ঘুম আর কখনোই হয়নি। মা, তুমি তো দেখছি শুধুই মেডিসিন নাও, একদম অ্যান্টিবায়োটিক। সালমা ফাউজিয়া হাসলেন। আহি তার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে তার কোলে মাথা রাখল। সালমা ফাউজিয়া আহির চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। আহি মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, মা, তুমি কি আমাকে এভাবেই তোমার কাছে রেখে দিতে পারবে না? সালমা ফাউজিয়া মেয়ের গালে হাত রেখে বললেন। সালমা ফাউজিয়া মলিন হাসলেন। মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, একদিন অবশ্যই পারবো, তোমার জন্যই তো এত পরিশ্রম করছি। আহি মাথা তুলে সালমা ফাউজিয়ার হাত ধরে বলল, এর আগে যদি তাজওয়ারের সাথে আমার বিয়ে হয়ে যায়? তোমার অনুমতি ব্যতীত তোমাকে বিয়ে দেওয়ার সাধ্য কারো নেই। আমার ইচ্ছায় আজ পর্যন্ত কিছুই হয়নি। ওরা আমাকে ব্ল্যাকমেল করে, কখনো তোমার ক্ষতি করবে বলে।
কখনো রাত আর লাবিবের ক্ষতি করবে বলে। লিনাশাকে হারিয়ে ফেলার পর রাত আমার খুব কাছের বন্ধু। 4.5 বছর আগে আমার জন্যই লিনাশার জীবনে দুর্ভোগ নেমে এসেছিল। রাতের সাথেও যদি এমন কিছু হয় তাহলে আমি আরও নিঃস্ব হয়ে যাব। রাদের কিছু হবে না, ওরা শুধু তোমাকে ভয় দেখাচ্ছে আহি। তোমাকে আরো স্ট্রং হতে হবে। এখন উঠো, নাস্তা দিচ্ছি আমি। আজ আকাশ পরিষ্কার, মিষ্টি রোদ বারান্দা ছুঁয়ে দিচ্ছে। আহি সেই মিষ্টি রোদ তার গায়ে মাখানোর জন্যে বারান্দায় এসে দাঁড়ালো। সালমা ফাউজিয়াও কিছুক্ষণ পর আহির পিছনে এসে দাঁড়ালেন। তিনি আহির চুলে হাত রেখেই বললেন, এত অযত্ন কেন আহি? আসো, আমি তোমার চুলে তেল লাগিয়ে দিই। আহি বাধ্য মেয়ের মতো মায়ের পিছু পিছু চলে এলো। সালমা ফাউজিয়া তেল নিয়ে সোফায় বসলেন আর আহি মেঝেতে বসলো। সালমা ফাউজিয়া হাতে তেল মেখে আহির মাথায় লাগিয়ে দিতে লাগলেন। আহি চোখ বন্ধ করে রেখেছে। আহি তেল দেওয়া একদমই পছন্দ করে না, কিন্তু আজ সে নিষেধ করবে না, কারণ এই মুহূর্তগুলোই তার কাছে অমূল্য। সালমা ফাউজিয়া আহির চুলে তেল লাগিয়ে দিয়ে তার চুলে বেনি করে দিলেন। আহি পিছন ফিরে মায়ের কোলে মাথা রেখে বলল, এভাবে যদি রোজ তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে তাহলে আমার মাথাটা ঠান্ডা থাকতো। আচ্ছা, এতদিন বুঝি গরম ছিল? নষ্ট ছিল। বিকেলে সালমা ফাউজিয়া একটি ক্যাসেট নিয়ে এলেন। আহি ভ্রুকুচকে বলল, কি? সালমা ফাউজিয়া মুচকে হেসে বললেন, খুব সুন্দর মুভি। নাম ছাড়া মুভি দেখার পর বরং তুমিই নাম ঠিক করো। আহি টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। সালমা ফাউজিয়া ক্যাসেটটি চালু করতেই স্ক্রিনে ভেসে উঠল আহির ছোটবেলার ছবি। সালমা ফাউজিয়া এবার আহির পাশে এসে বসলেন। দুজন বসে সেই ভিডিওগুলো দেখতে লাগলো। আহির জন্মের আগে সালমা ফাউজিয়া প্রতি মাসে একটা করে ভিডিও তৈরি করেছিলেন। প্রতি মাসে আহির বেড়ে ওঠার অনুভূতিটা কেমন সেটা তিনি ভিডিওতে ধারণ করেছিলেন। ভিডিওগুলো দেখেই আহির চোখে অশ্রু ভিড় করলো। সে মায়ের কোলে মাথা রাখলো। এরপর স্ক্রিনে ভেসে উঠতে লাগলো আহির হাসপাতাল থেকে প্রথম ঘরে ফেরা, তার প্রথম হামাগুড়ি দেওয়া, বসতে শেখা, দেয়াল ধরে দাঁড়ানো, কাপা কাপা পায়ে হেঁটে সালমা ফাউজিয়ার কোলে ঝাঁপিয়ে পড়া। এসব দেখে আহির চোখে অশ্রু ভিড় করলো। সে মায়ের হাত ধরে বলল, দিনগুলো অনেক সুন্দর ছিল, তাই না? আমি আবার কখন তোমাকে আগের মতো করে কাছে পাবো? আমি বাবার কাছে থাকতে চাই না। আমিও তো তোমাকে নিজের কাছেই আনতে চেয়েছি, কিন্তু তোমার বাবা তোমাকে কখনোই হাতছাড়া করবেন না। আহি রাগী স্বরে বলল, সব ঝামেলার মূল ওই তাজওয়ার খান, ওর জন্যই বাবা আমাকে বন্দি করে রেখেছে। সালমা ফাউজিয়া ভ্রুকুচকে বললেন, কি বলছো আহি? তাজওয়ারের জন্য কেন বন্দি করবে? তুমি জানো না? না। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে আছে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই তাজওয়ার আমার পিছু নিত। বাবা তো তখন থেকেই ওকে পছন্দ করত, আমাকে বলতো আমি যাতে তার সাথে বন্ধুত্ব করি। কিন্তু আমি যখন স্কুলে ওর তখন পড়াশোনা শেষের দিকে। এত বড় ছেলের সাথে তো আমি কখনোই বন্ধুত্ব করব না। আর তুমি যতদিন বাসায় ছিলে ততদিন তাজওয়ার বাসায় আসার সাহস পাইনি, কিন্তু তুমি চলে যাওয়ার পর খানদের বাসায় আসা যাওয়া যেন নিত্যদিনের ব্যাপার হয়ে গেছিল। বাবাকে তখন থেকেই আমি সহ্য করতে পারতাম না। বাবা সেই ছেলেকে হুটহাট আমার রুমে পাঠিয়ে দিত, আর ছেলেটাও আমার অনুমতি ছাড়া আমার বিছানায় শুয়ে পড়তো। এমন ভাব দেখাতো যেন আমার ওপর একমাত্র তারই অধিকার। এসবে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তুমি তো জানো আমি এসব একদমই পছন্দ করি না। এমন অভদ্র ছেলের সাথে বাবা তখনই আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। সিরাজ খান নাকি আলটিমেটাম দিয়েছেন, আমার সাথে তাজওয়ারের বিয়ে দিলে খানস গ্রুপের 30% অংশ বাবার নামে লিখে দেবেন, আর তাজওয়ার তার সব কিছু আমার নামে লিখে দেবে। আর এরপর থেকেই বাবা পাল্টে গেছে। মা তাজওয়ারের কাছে থাকলে আমি একদম সেফ ফিল করি না। ও কেমন যেন, ওর সম্পর্কে অনেক খারাপ তথ্য পেয়েছি। রিসেন্টলি ওর প্রাক্তন প্রেমিকা আমাকে ফোন করে জানিয়েছে তাজওয়ার নাকি তার সাথে ফিজিক্যালি ইনভলভ ছিল। এরপর আমি ইউকে থেকে ফেরার পর তাজওয়ার আর সম্পর্ক রাখতে চাইনি, কিন্তু মেয়েটা ওকে ছাড়ছিল না। তাই ওর বন্ধুদের দিয়ে মেয়েটার সাথে অনেক জঘন্য কাজ করেছে, যেটা তোমাকে বলতেই পারছি না। আহি কিছুক্ষণ থেমে বলল,
মা তুমিই বলো, এমন একটা ছেলের সাথে কি কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে চায়? সালমা ফাউজিয়া চুপ করে রইলেন। আহি আবার বলল, এমনিতেই আমি যাকে ভালোবেসেছি তাকে হারিয়ে ফেলেছি, সেই ট্রমা থেকে এখনো বের হতে পারছি না। তাহলে নতুন করে তাজওয়ার নামক টক্সিক মানুষটাকে আমার জীবনে এনে আমি কেন আরও ট্রমার মধ্যে থাকবো? মা, আমি ওই বাড়িতে গেলে পাগল হয়ে যাব। ওপেনলি ওরা বাড়িতে মেয়ে এনে যা ইচ্ছে তাই করে। এমন পরিবেশে আমি বিয়ে করব, আমার সন্তান আসবে, এটা আমি মানতেই পারছি না। যেখানে তোমার আর বাবার অসুস্থ সম্পর্কের কারণে আমার শৈশবকাল, যৌবনকাল সব শেষ হয়ে গেছে। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে সেই একই পরিবেশ দিতে চাই না। সালমা ফাউজিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বাবাই তোমার সবচেয়ে বড় শত্রু। তাজওয়ার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, কিন্তু সিরাজ খান ভালো মানুষ নয়, এটা অনেকেই জানে। তাহলে তার ছেলে আর কেমনই বা ভালো হবে? কিন্তু তোমার বাবা সেই শুরু থেকেই তোমাকে ব্যবহার করছে। আহি ভ্রুকুচকে বলল, মানে? তোমার মনে আছে তোমার বাবা আমাকে একবার বেধড়ক পিটিয়েছিল, আর এরপর আমি আমার 8 মাসের বাচ্চাটা হারিয়ে ফেলেছিলাম? হ্যাঁ। তোমার বাবা আমাকে কেন মেরেছিল জানো? কেন? কারণ তিনি জেনে গিয়েছিলেন তোমার দাদা তার নামে কোনো সম্পত্তি লিখে দেননি। আগ্রাবাদে তোমার দাদার একটা বাড়ি আছে, বিশাল বাড়ি। তাছাড়া ঢাকায় তিনি অনেকগুলো জায়গা কিনেছেন। মৃত্যুর আগে তিনি এমন উইল করেছিলেন যেখানে লেখা ছিল তোমার বাবার সন্তানরাই শুধু সেই সম্পত্তির মালিক হতে পারবে। তোমার বাবা কিছুই পাবেন না, তাই তিনি ছেলে চাননি। যেখানে বাবা মা নিজ সন্তানের জন্য খেটে খুঁটে টাকা সঞ্চয় করে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য উন্মাদ হয়ে পড়ে, সেখানে তোমার বাবা সম্পদ ভাগাভাগি না হওয়ার জন্য সন্তান নেননি। তোমার বাবা শুধু টাকা ভালোবাসেন। নিজে তো অনেক বড় ব্যবসায়ী, চাইলে তার বাবার সম্পদ ছাড় দিতে পারত, কিন্তু তার লোভ জন্মেছিল। তার ইগোতে আঘাত এসেছিল, কেন তার নামে লিখে না দিয়ে তার সন্তানের নামে লিখে দিয়েছে। আর তাই মিস্টার রেজওয়ান কবির আমার বাচ্চাকে আর পৃথিবীতে আসতে দেননি। এখন বাকি তুমি মেয়ে, তোমার সাথে যার বিয়ে হবে সেও সেই সম্পত্তির মালিক হবে। আর তোমার বাবা এজন্যই তোমাকে আমার সাথে থাকতে দিচ্ছে না। আর তাজওয়ারের সাথে বিয়ে হলে তোমার বাবা এমনিতেই যে কোনোভাবেই সেই সম্পত্তি পেয়ে যাবে, আর না পেলেও তার কিছুই আসে যায় না, সে তো এমনিই অনেক টাকার মালিক। মা, আমি যদি বাবাকে সেই জায়গা আর বাড়িটা লিখে দেই তখন কি আমি মুক্তি পাবো? না, তোমার বাবার তো সেই জায়গা লাগবেই না। তার কিসের অভাব আছে বলো? তোমার বাবা আসলে তোমার দাদাকে হারাতে চাইছে। তার ইগো তখনই স্যাটিসফাই হবে যখন সে তোমাকে কষ্ট দিতে পারবে। যদি তোমার দাদা সেই উইলটা না করতেন তাহলে তোমার বাবা তোমাকে আর ধরে রাখতো না, আর তার এতটা পরিবর্তনও হতো না। হয়তো লাবণের প্রতি সে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু মানুষটা এতটা নিচু মনের ছিল না। হয়তোবা ছিল, ভালোবাসতাম বলে তাকে চিনতে পারিনি। কিন্তু তোমার বাবা আমাকে কখনোই ভালোবাসেনি, কারণ আমি তার দৃষ্টিতে নিতান্তই সাধারণ ছিলাম। আমি তার চোখে মডার্ন নারী ছিলাম না। কিন্তু লাবণী ছিল ইয়াং মেয়ে, তার ফ্যাশন সেন্স ভালো। সে জিন্স টপ পরে 10 জন ছেলের সাথে সহজে উঠা বসা করতে পারে। আমি পারতাম না। আমি শাড়ি পরি, সাধারণভাবে চলি, আর আমাদের মতেও অমিল হতো। আমি অনেক অত্যাচার সহ্য করেছি, শুধু তোমার জন্যই সেই বাড়িতে পড়েছিলাম। এখন দেখো তোমাকেও সেভাবে চালাচ্ছে। আহি মাথা নিচু করে বলল। সালমা ফাউজিয়া আহির গালে হাত রেখে বললেন, অনেক বড় হয়ে গেছো তুমি, এখন একটু শালীনভাবে চলাফেরা করতে হবে। এই সমাজটা এতটাও ভালো না আহি। এই দেশের সংস্কৃতির সাথে তোমার এই পোশাক যায় না। জানি তোমার বাবা তোমাকে এভাবেই চলতে বাধ্য করেছে, কিন্তু নিজের ইচ্ছেটা চাপিয়ে দিতে পারো। একটু স্ট্রং হও। এসব ছোটোখাটো ব্যাপারে তুমি তোমার জন্য স্ট্যান্ড নিতে পারো। এতটা স্ট্যান্ড নিতে না পারলে তুমি কিভাবে তোমার বিয়ে আটকানোর সাহস দেখাবে? কিভাবে বলছো যে তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসবে? আগে নিজেকে শক্ত করো। তুমি শক্ত হলে তোমার পাশে দাঁড়ানোর অনেকেই আছে, তোমার মা আছে। আহি সালমা ফাউজিয়াকে জড়িয়ে ধরল। তিনি আহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি অনেক সুন্দর আহি। তোমাকে শাড়ি পরলে, সালোয়ার কামিজ পরলে ভালোই লাগবে। অন্তত লং টপস পরতে পারো, গায়ে ওড়না ঝুলাতে পারো, আর স্লিভলেস পোশাক তো একদমই বেমানান। আমি তো স্লিভলেস পরতে চাই না, ওড়না ঝুলিয়েই আমি বাসা থেকে বের হই। কিন্তু মাঝে মাঝে মিসেস লাবণীর
সিএ সুনেহারার এসে আমার জামা কাপড় সিলেক্ট করে দেয়। আমার খাওয়া পড়া সব কিছুই তাদের পছন্দ হয়। যদিও ইউকেতে আমি নিজের ইচ্ছে মতো চলতে পেরেছি, আর ওখানে এমন ড্রেস পরলে কেউ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে না। তাও আহি, তোমার বন্ধুরা তো দেশের ছেলে, রাত, লাবিব, ওরা কি অন্য দেশের? ওরা এই দেশের ছেলে। ওরা তোমাকে সম্মান করে, তাই হয়তো বাজে দৃষ্টিতে তাকায় না, কিন্তু কারো নিয়ত সম্পর্কে তুমি কতটুকুই বা জানবে?